আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিও লেকচার সিরিজে আমরা সিএসসি ডাটা কমিউনিকেশন কোর্সের উইক 10 লেসন 1 অ্যান্ড 2 এরর ডিটেকশনের উপর বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এরর ডিটেকশন আমাদের যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সেন্ড করি, যদি কোনো কারণে এই নেটওয়ার্কটা আনরিলায়েবল হয়, দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক কাইন্ড অফ এরর করতেছে বা স্পিড খুব ডাউন হয়ে গেছে কিংবা নেটওয়ার্ক কেটে গেছে আর কি, দুটো ডিভাইসের মধ্যে যে ইন্টারকানেকশন ছিল সেটা কোনো কারণে কেটে গেছে। কিন্তু তারপরও যেন এই নেটওয়ার্কের উপর আমরা একটা ট্রাস্ট রাখতে পারি যে নেটওয়ার্ক যদি কেটেও যায় আবার যদি নেট আসে, যেমন আমরা একটা ফাইল ডাউনলোড দিয়ে রাখছি, এখন দেখা যাচ্ছে যে মাঝখানে আমাদের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, বাট সামহাউ আমরা ট্রাস্ট রাখি যে না, আবার যদি ওয়াইফাই চলে আসে তাহলে আমার আবার শুরু থেকে স্টার্ট হবে না, বরংস যেখান পর্যন্ত আমার ডাউনলোড হয়েছিল তারপরের থেকে আবার ডাউনলোড হবে, এবং দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে কিছুটা সময় গ্যাপ গেছে এখানেও আমার এরর হবে না। কিংবা একটা মেসেজ হয়তো আমি মেসেজ দিচ্ছি, মেসেজের মাঝখানে হয়তো কোনো কারণে নেট চলে গেল, তো তারপর আমার একটা রিলায়েবিলিটি থাকে যে না, যখন নেট আসবে তখন আমার কারেক্ট মেসেজটাই আমি সেন্ডার সাইড হইলে অপর পাশে যে রিসিভার সাইড, সে কারেক্ট মেসেজটাই রিসিভ করবে। তো এটাই হচ্ছে শর্টকাট আর কি, যে আমরা এরর ডিটেকশনটা দরকার, কারণ এই যে আমাদের নেটওয়ার্কের উপর ট্রাস্টটা তৈরি হয়েছে, এই ট্রাস্টটা তৈরি হওয়ার মূল কারিগরি হচ্ছে এরর ডিটেকশন। তো এরর এখানে এই বিষয়গুলোই বলা আছে। তো এরর প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল বিট এরর, আদার ওয়ান ইজ বাস্ট এরর। সিঙ্গেল বিট এরর হচ্ছে যখন একটা বড় ডাটা সেটের কোনো একটা সিঙ্গেল বিট, দেখা গেছে যে পুরো একটা ডাটা সেট, যেখানে যেমন আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে একটা ডাটা সেটে 0 0 0 0 0 1 0 ছিল, কিন্তু কোনো কারণে এই জিরোটা চেঞ্জ হয়ে এখানে 1 হয়ে গেছে। তো এরকম যখন ওয়ান সিঙ্গেল বিট গেট চেঞ্জড, তখন আমাদের ঘটনাটা হয় কি, যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা সিঙ্গেল বিট এরর হিসেবে ডিটেক্ট করি বা ডিনোট করি। দেন আমাদের ব্রাস্ট এরর হচ্ছে সিঙ্গেল বিট এরর। আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে যখন সিঙ্গেল বিট এরর থেকে বাইরে গেল, অর্থাৎ একের অধিক হয়ে গেল, তখনই সেই এররটাকে আমরা ব্রাস্ট এররের মধ্যে ফেলতেছি। তো বাস্ট এরর কি? বাস্ট এরর হচ্ছে যখন একের অধিক বিট একই সাথে চেঞ্জ হয়, সেটাকে বাস্ট এরর বলা হয়। যেরকম এখানে দেখা যাচ্ছে যে এখানে পুরো একটা ডেটার আমাদের 8টা বিট নেছে। সে 8টা বিটের মধ্যে দেখা যাচ্ছে 1 2 3 4, 4টা বিট আমার অলরেডি কারাপ্টেড হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, রিসিভার সাইডে 4টা বিট চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু সঠিক ডাটা আসতেছে না। তো এই যে সঠিক ডাটা আসুক না আসুক সেটা পরের কথা, দেখা যাচ্ছে যে একের অধিক বিট এখানে আমার চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এটাকে আমরা বলতেছি ব্রাস্ট এরর। তো এই যে এরর আসলো, এররটা তো আমাদের সলভ করতে হবে, তাই না? এরর আসলে সেই এরর আমি সেন্ডার সাইড পাঠাইলাম যে আমি ভালো আছি, আমার রিসিভার সাইড শুনলো যে আমি খারাপ আছি, তাহলে তো হচ্ছে না। এটা তো নেটওয়ার্কের উপর রিলায়েবিলিটি তৈরি হলো না, বা আমাদের যে কমিউনিকেশন আছে সেটার উপর রিলায়েবিলিটি থাকলো না আমাদের। তো এই এরর গুলা সলভ করার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, বা যে সলিউশনটা আর কি, এই সলিউশনটার নাম হচ্ছে রিডান্ডেন্সি। আমরা এখানে রিডান্ডেন্সির একটু বিস্তারিত দেখতে পারতেছি। তো রিডান্ডেন্সি জিনিসটা কি, আমরা যদি প্যারিটি বিটটা পড়ে আসে থাকি তবে আমরা এক্সট্রা বিটের কথাটা শুনেছি। তো রিডান্ডেন্সিটাও কাইন্ড অফ সেম, যে হচ্ছে এই যে নেটওয়ার্কে ইরর হচ্ছে বা আমাদের সেন্ডার সাইড টু রিসিভার সাইড কোনো ইরর হচ্ছে কিনা এটা ডিটেক্ট করার জন্য একটা এক্সট্রা বিট, একটা এক বা একাধিক এক্সট্রা বিট ওই আমাদের মূল ডাটার সাথে সংযুক্ত করে পাঠায় দেয়। পাঠায় দেওয়াটাই হলো গা আমাদের রিডান্ডেন্সি। আম, তো দেখা যায় কি, যে এই যে আমাদের আমাদের যে মেইন ডাটা থেকে এগুলো ক্যালকুলেট করা হয়, এবং এবং রিসিভার সাইডে যখন যায় তখন একটা সিল বা সিগনেচারের মতো, মানে এই যে আমরা যে ক্যালকুলেট করে পাঠাই দিলাম, ঠিক আছে? তো ওই
ওই ক্যালকুলেশনটা, সেন্ডার সাইডের ক্যালকুলেশনটা রিসিভার সাইডের মতো কাইন্ড অফ সিগনেচার ডকুমেন্ট হয়। তো ঘটনা হয় কি, যখন এই সেন্ডার সাইড করে কি, যে আমাদের রিডান্ডেন্সি বিট কতগুলো আছে সেটা ক্যালকুলেট করে, এবং দেখা যায় কি যে ওই আমাদের যে মেসেজটা আমরা সেন্ড করতেছি ওই মেসেজের সাথে রিডান্ডেন্সি যে ভ্যালুটা বা ক্যালকুলেটেড ভ্যালুটা সেটাও পাঠায় দেয়। এবং আমাদের রিসিভার সাইডে হয় কি একই কাজ হয়, কিন্তু উল্টাভাবে। উল্টাভাবে হয় কি, যে সেম ক্যালকুলেশন রিসিভার সাইডে হচ্ছে। এখন সে দেখতেছে যে আমাদের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে মেসেজ পার্ট এবং ওই আমার ইনফরমেশন তো রেডেন্ডেন্সি ক্যালকুলেট করে পাঠাই দিছে। তো রেডেন্ডেন্সি ক্যালকুলেট ও নিজেও করে করে দেখে যে রেডেন্ডেন্সি আসলে ঠিক আছে কিনা, সমান সমান আছে কিনা। যদি দেখে যে সমান সমান আছে তাহলে সে ডিক্লেয়ার করে যে নো, দেয়ার ইজ নো এরর। বাট যদি কোনো কারণে রিডান্ডেন্সি বিট বা রিডান্ডেন্সি ক্যালকুলেটেড যে বিটটা সেটা কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে, মানে ম্যাচ করতেছে না, মিসম্যাচ হয়েছে, তো তখনই সে বোঝে যে না, এই যে ডাটাটা, এই যে আমাদের ট্রান্সমিশন হয়েছে নেটওয়ার্কের সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে আসছে, এখানে কোনো না কোনো ইরর ঘটছে। তো তখন এটা ইরর হিসেবে ডিটেক্ট করে নেয়, অর্থাৎ বুঝে ফেলে যে এখানে কোনো ভেজাল আছে। তো ইরর ডিটেকশনে দুটো টার্ম আমাদের ব্যবহার করা হয়, একটা হচ্ছে আমাদের ডাটা ওয়ার্ড আর একটা হচ্ছে আমাদের কোড ওয়ার্ড। ডাটা ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি, ডাটা ওয়ার্ড হচ্ছে আমাদের যে মেইন যে মেসেজটা আমরা আসলে পাঠাচ্ছি সেটা হচ্ছে ডাটা ওয়ার্ড, এবং ওই ডাটা ওয়ার্ডের সাথে কিছু সংযুক্ত প্যারিটি বিট হোক বা রিডান্ডেন্সি বিট হোক, এটা সংযুক্ত করে রিসিভার সাইডে পাঠানোটাও হচ্ছে আমাদের কোড ওয়ার্ড। অর্থাৎ আমাদের যে সেন্ডার ডেটার যে মেজর বা মেইন যে মেসেজটা, সেই মেসেজের সাথে যখনই রেডান্ডেন্সি বিট সংযুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কোড ওয়ার্ড। ঠিক আছে? তো এখানে অনেক বিস্তারিত কথা বলা আছে, এগুলো অপ্রয়োজনীয়, দরকার নেই। এটা শুধু আপনারা এই চিত্রগুলো দেখতে পারেন, এর বেশি প্রয়োজন নাই। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে, সেটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্সটা এখানে অনেক কিছু বলা আছে, আমি শর্টকাটে বলি। হ্যামিং ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য মূলত এক্সঅর গেট ব্যবহার করা হয়। এক্সঅর গেটের যে কার্যকারিতা বা এক্সঅর গেট কিভাবে কাজ করে, একটা বেসিক ফর্মুলার উপর কাজ করে, সেটা হচ্ছে যে যদি জোড় সংখ্যক ওয়ান থাকে, ওয়ান ইভেন, যদি ইভেন সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট আসে জিরো, আর যদি অড সংখ্যক ওয়ান থাকে, ওয়ান অড, তাহলে আউটপুট আসে ওয়ান। জাস্ট বেসিক যে আমার টোটাল ডেটাতে ইভেন সংখ্যক ওয়ান আছে না অড সংখ্যক ওয়ান আছে। যদি ইভেন সংখ্যক অর্থাৎ 0 2 4 6 8 এই জাতীয় যদি ওয়ান থাকে তাহলে আমার অ্যান্সার আসবে জিরো। আর যদি আমাদের 1 3 5 7 এরকম যদি আমাদের ওয়ান থাকে, এই পরিমাণ ওয়ান থাকে, তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান। তো হ্যামিং ডিস্টেন্স আরো একটু শর্টকাটে আমি বলি, যেটা হচ্ছে আপনারা যাতে চোখের আন্দাজে হিসাবটা করতে পারেন। সেটা হচ্ছে কি, যে ধরেন 1 0 1 0 0, 1 1 0 1 0। দেখেন এইখানে এই একটা চেঞ্জ হয়ে গেছে, এটা সেন্ডার, ঠিক আছে, এটা সেন্ডার, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। ঠিক আছে, এটা হচ্ছে রিসিভার। এখানে একটা চেঞ্জ হয়েছে, আরেকটা চেঞ্জ হয়েছে, আরেকটা চেঞ্জ হয়েছে। টোটাল চেঞ্জ কয়টা? টোটাল চেঞ্জ হচ্ছে আমাদের তিনটা। তাহলে আমাদের হ্যামিং ডিস্টেন্স কত? হ্যামিং ডিস্টেন্স হচ্ছে আমাদের 3। এই গেল। আবার যেহেতু আমি এক্সঅর গেটের কথা বললাম, এখন আমি এটা নিচে আমরা উদাহরণে দেখব, আমি এখানেও দেখাই দিচ্ছি। এখানে দেখেন এই এক্সঅর গেটের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করা হয়। প্রথম 1 1 জোড় সংখ্যক, এখানে 0, এখানে 1 0, এখানে হবে 1 1 0, এখানে হবে 1 0 1 0, এখানে হবে 1, এইখানে 0 0, এখানে হবে 0, জোড় সংখ্যক 1। কিংবা আপনি এভাবে বলতে পারেন যে যেখানে সেম সেখানে 0, যেখানে সেম না সেখানে 1। তো টোটাল 1 আছে কয়টা? টোটাল 1 হলো কয়টা? 3টা। দেখেন হ্যামিং ডিস্টেন্স বের হয়ে গেছে। ঠিক এভাবে ক্যালকুলেশন করতে হবে এক্সঅর গেট ব্যবহার করে। নিচে এটাই বলা আছে, এভাবে কিছু উদাহরণ দেয়া আছে। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। 0 0 0 0 1 1। দেখা যাচ্ছে কি এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, তার মানে অ্যান্সার কি 0 1 1। এখানে চেঞ্জ হয় নাই, 0 0 0 0 আছে তাই এটা 0। এইখানে 0 এর জায়গায় 1 হয়ে গেছে তাই 1।
আবার 0 জায়গায় 1 হয়ে গেছে, আবার 1। তাহলে কয়টা 1 আছে? দুইটা। দুইটা 1 মানে তাহলে হ্যামিং ডিস্টেন্স কত? 2। এখানে বলা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 0 1 0 1 1 1 1 0 1 1 1 1 0, চারটে 1 0। তো এখানে আমাদের চেঞ্জ কি? প্রথমটা চেঞ্জ হয় নাই, পরেরটা চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। তাহলে পরে কয়টা 1 আসবে? আমরা যদি XOR করি 1 2 3, তিনটা হবে। তার মানে তিনটা 1 আসবে। তিনটা 1 আসলে পরে আমাদের আউটপুটটা, তাহলে আমাদের হ্যামিং ডিস্টেন্স কত? আমাদের হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। তো বেশ, এবার আমরা আসি মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। মিনিমাম হ্যামিং ডিস্টেন্স নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। এখানে দুটো টার্ম পাবেন, সে দুটো টার্ম হচ্ছে হলো, একটা হচ্ছে S bits of error detection and একটা হচ্ছে error detection, আর একটা টার্ম পাবেন error correction। দুটোর জন্য আলাদা আলাদা দুটো সূত্র আছে। তো মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে সর্বনিম্ন কতটুকু, যদি আমি ডেফিনেশনটা দিই, সেটা হচ্ছে ইট ইজ দ্য স্মলেস্ট হ্যামিং ডিস্টেন্স বিটুইন দি অল পসিবল কোড ইন দ্য গিভেন এনকোডিং স্কিম। অর্থাৎ আমার টোটাল যে এনকোডিং স্কিম আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে হ্যামিং ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে আমাদের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। মিনিমাম হ্যামিং ডিস্টেন্সে যদি আমার বলে যে এস সংখ্যক এরর ডিটেকশন আছে, এস সংখ্যক এরর ডিটেকশন, এস সংখ্যক এরর ডিটেকশন। তো এস সংখ্যক এরর ডিটেকশন থাকলে আমরা কি করব? আমরা সূত্রটা হবে d means equals to s plus 1। এখন এই এরর ডিটেকশন না বলে এরর কারেকশন বললো, CORRECTION বললো আমার এরর কারেকশন। এরর কারেকশন বললে এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সরি, d equals to 2s plus 1। আমাদের এরর কারেকশন বললে d min equals to 2s plus 1। এটা হচ্ছে আমাদের এরর কারেকশনের জন্য। তো সাধারণত বলা থাকে যে এরর কারেকশন এত, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করো, কিংবা এরর ডিটেকশন এত, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করো। আমরা কয়েকটা উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। এখানে কিছু উদাহরণ আছে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স অফ ফলোইং এনকোডিং স্কিম। অনেকগুলা হ্যামিং মানে আমাদের দিছে, এরর দিছে, এর মধ্যে সর্বনিম্ন এরর আছে কত। এখানে দেখা যাচ্ছে যে 2 এর চেয়ে নিম্ন আর কোনো এরর নাই, সবগুলোতেই আমরা যদি XOR ফেলাই কিংবা হাতে হাতে গুনে দেখবো যে দুটো করে এরর আছে। পরেরটাতে একটু ইন্টারেস্টিং আছে, এটা একটু চেঞ্জ আছে। দেখা যাচ্ছে এখানে 3টে এরর আছে, এখানে 3টা, এখানে 4টা, অর্থাৎ বেশি। আমি বেশি তো নেব না, নেব মিনিমামটা। মিনিমাম কত? 3টা। দেখা যাচ্ছে যে এতগুলোর মধ্যে মিনিমাম আছে 2, তাহলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত হতো? 2। ঠিক আছে, এবার আমরা থার্ড এক্সাম্পলে আসি। বলছে যে কোড স্কিম হ্যাজ হ্যামিং ডিস্টেন্স অফ এইচ মেন অফ 4। হোয়াট ইজ দ্য এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন ক্যাপাসিটি অফ স্কিম? তো এখানে এরর ডিটেকশন তো সহজেই বের করা যাবে, যেহেতু 4 আছে হচ্ছে আমাদের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, সূত্রে আছে s প্লাস 1। তো আমাদের s ইকুয়ালস টু কত? 3। 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। কিন্তু আমাদের আবার বলছে কি এরর কারেকশন কত? এরর কারেকশন বলতে গেলে 4 ইকুয়ালস টু 2s প্লাস 1। তো আমাদের এখানে s ইকুয়ালস টু কত? 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, মানে 3 ডিভাইডেড বাই 2, প্রায় 1.5 এর মতো। তো এইখানে আমরা করি কি, ফ্লোট ডাউন ভ্যালুটা নিই, অর্থাৎ আমার 1.5 1.6 যাই থাক, আমরা নিচের ভ্যালুটা সাধারণত নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমার ভ্যালুটা 1, প্রায় কাছাকাছি 1। কখনো এটা অনেক অনেক টিচারই প্রেফার করে যে যা দিয়ে রাখো ওটা তোমার বের করা অত লাগবে না। 1.5 আছে 1.5, তবে বেটার হচ্ছে ডাউনের দিকে একটা ফ্লোট ভ্যালু রেখে দেয়া, আপের দিক না গিয়ে। তো এরপর আমাদের আসতেছে সিম্পল প্যারিটি চেক। সিম্পল প্যারিটি চেক আমরা ডিএলডি তে অলরেডি করে আসছি।
দেখা যায় কি আমাদের ইভেন প্যারিটিতে থাকলে কি হবে, ইভেন প্যারিটির কথা যদি বলে তাহলে মূল ডাটা সহ প্যারিটি বিট, মূল ডাটা প্লাস প্যারিটি বিট অর্থাৎ পুরা কোডটা, এই পুরা যে আমার বাইনারি কোড আছে এতে যেন ওয়ানের সংখ্যা জোড় সংখ্যক হয়। যদি দেখা যায় যে আমার মেইন যে কোড, আমার মেইন যে বাইনারি পার্টটা আছে, বাইনারি বিটস গুলো আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে আমার 3টা ওয়ান আছে, তাহলে আমি করব কি প্যারিটি বিটে আমি ওয়ান পাস করে দেবো, তাহলে কয়টা হয়ে গেল, 4টা। আবার দেখা যাচ্ছে যে না ওখানে আমার 4টা আছে বা 2টা আছে, তাহলে আমি করব কি প্যারিটি বিটে ওয়ান পাস করবো না, জিরো পাস করে দেবো। এমনি তো এখানে ইভেন আছে, তাহলে আবার আরেকটা ওয়ান দিয়ে তো অড করে ফেলার তো কোনো যুক্তি আসে না। আবার যদি অড প্যারিটি আসে তাহলে এটা আমরা উল্টা কাজটা করব। এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই, এটা আমরা জানি যে ডাটা ওয়ার্ড, তার থেকে আমরা একটা প্যারিটি বিট জেনারেটর বানায়, সেটা দেখা যাচ্ছে আমরা একটা প্যারিটি বিট বের করি। প্যারিটি বিটটা আমরা ওই মূল যে আমার আছে ডাটা আছে যেগুলা, এগুলোর সাথে মূল ডাটার সাথে, মূল ডাটাগুলো এখানে আসছে, সাথে একটা প্যারিটি বিট সংযুক্ত করে দিয়েছে, এটার নাম হয়ে গেছে আমার কোড ওয়ার্ড। যেমন আমি আগে বলতেছিলাম যে কোড ওয়ার্ড হচ্ছে আমাদের এম প্লাস আর, অর্থাৎ আমার মেইন কোড বা মেইন বাইনারি কোড প্লাস রেডান্ডেন্সি বিট, মেইন এম সরি কোড বলতেছি, মেইন বাইনারি বিটস অ্যান্ড রেডান্ডেন্সি বিট। মেইন বাইনারি বিটস দেখা যাচ্ছে 6টা আছে আর আমার রেডান্ডেন্সি বিট দেওয়া লাগছে একটা, তাহলে আমার টোটালে কত আসছে, টোটাল নাম্বার অফ বিটস 7 বিটস। ঠিক আছে, এখানে হয় তার উল্টা কথা, এইখানে দেখা যাচ্ছে যে আমার যে রেডান্ডেন্সি বিট বা প্যারিটি বিটটা আসছিল, ওই প্যারিটি বিটটা রিমুভ করে আমার কোড ওয়ার্ড থেকে ডাটা ওয়ার্ডে কনভার্ট করতেছে। এটা একটা সহজ কথা, তা হচ্ছে বলছে যে suppose the sender wants to send the word in ASCII, the 5 characters are coded as this and this। এখন এখানে করছে কি প্যারিটি বিট চেক করছে, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 6টা আছে, তাহলে অলরেডি ইভেন আছে, এখানে জিরো দিয়ে দিছে। এখানেও 1 2 4 6টা আছে, এখানেও জিরো দিয়ে দিছে। 1 2 3 4 4টা আছে ইভেন, এখানেও জিরো দিয়ে দিছে। এখানে 2 2 4, এখানেও জিরো দিয়ে দিছে। এখানে 2 আর 1 3, এই যে এখানে প্যারিটি বিটে কত দিয়ে দিছে, 1 দিয়ে দিছে। তারপর করবে কি, এখানে টোটাল নাম্বার অফ ওয়ানস গণনা দিবে। এখানে 6টা, এখানে হচ্ছে হলো আমার 6টা, এখানে আমরা দেখছি 4টা, এখানে 4টা, এখানে 4টা। তাহলে দেখা যাচ্ছে যে আমার যে সেন্ডার সাইড আছে সে বলে দিল যে এর মধ্যে কোডেড যে, আমি হিসাব করে দিলাম 6 কিবোর্ডটা 6 6 4 4 এর এই সংখ্যক, যে আমরা 5টা আলাদা আলাদা ওয়ার্ড সেন্ড করছি, 5টা আলাদা আলাদা ওয়ার্ডে এই সংখ্যক 1 থাকবে। এখন দেখা গেল যে রিসিভার সাইড রিসিভ করলো, তখন দেখা যাচ্ছে এখানে কয়টা হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। এখানে কত, 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। 1 2 3 4 5, এখানে 5টা হয়ে গেছে। 1 2 3 4, এখানে 4টা হয়ে গেছে। 1 2 3 4, এখানে 4টা। প্রথম কথা হলো এখানে সবগুলো কিন্তু জোড় সংখ্যা, অর্থাৎ এখানে ইভেন প্যারিটি চলতেছে। এখন দেখা যাচ্ছে রিসিভার সাইড রিসিভ করার সাথে সাথে দেখলো প্রথমটা 7, মানে কি হয়ে গেছে, অড প্যারিটি হয়ে গেছে, যা কিন্তু হওয়ার কথা না। তাহলে সে বলবে যে না, এরর আছে। কোথায় কোথায় এরর আছে, এখানে একটা অড হয়েছে, এখানে একটা এরর আছে, এখানে 5, এখানে একটা এরর আছে, এই দুটো জায়গায় কোনো না কোনো এরর আছে। বাট বাট যদি এমন হতো 1 0 1 1 0 0 1, ঠিক আছে, কয়টা ওয়ান আছে, 1 2 3 4, তার জায়গায় যদি 1 1 0 1 1 0 1 এরকম হয়তো, এখানে কয়টা আছে, 4টে ওয়ান, এখানে কয়টা আছে, 4টে ওয়ান, সেন্ডার থেকে রিসিভারে আসলো না, এখানে ইভেন প্যারিটি এরর হয়েছে না, এখানে অড প্যারিটি, না এখানে ওয়ানের সংখ্যা বাইরে কমে গেছে, তাহলে আমরা এরর কিভাবে ডিটেক্ট করতাম, সমস্যা না? তো এটা এরর ডিটেক্ট করতে পারে কিন্তু নট রিলায়েবল, নট অলওয়েজ রিলায়েবল। এর জন্য আমরা করি কি, বেস্ট মেথড, ওয়ান অফ দ্য বেস্ট মেথড এবং মোস্ট পাওয়ারফুল মেথড ব্যবহার করি, কারণ এখানে এরর হওয়ার সম্ভাবনা
মানে ইরর ডিটেক্ট করে ইরর নাই, এই মানে ইরর থাকতেও বলবে ইরর নাই, এটা বলার সম্ভাবনা অনেক 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 কম। এটার নাম হচ্ছে আমাদের সাইকেল রিডান্ডেন্সি চেক। সাইকেল রিডান্ডেন্সি চেক এটা আসলে পুরোটাই ম্যাথমেটিক্স, এখানে এত বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। আমি একটা উদাহরণের মাধ্যমে আশা করি বুঝাই দিতে পারবো যে এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। তো ধরেন যে আমার দেওয়া আছে 10 10 10 এটা হচ্ছে আমার সেন্ডার সাইডের ডাটা যেটা আমি সেন্ড করব। আর আমাকে বললো যে x to the power 4 plus x to the power 3 plus 1 এর বেসিসে, এটা হচ্ছে আমাদের ডিভাইজার, এই ডিভাইজারের বেসিসে এই ডাটাটা আমি পাঠাইতে চাইতেছি রিসিভারের কাছে, এমনভাবে এটাকে রিডান্ডেন্সি বিটে কনভার্ট করে সেন্ড করো যেন ইরর না হয়, যেন ইরর না হয়। ঠিক আছে? তো এখন আমরা করব কি, দেখুন প্রথম কথায় যেটা আসবে সেটা হচ্ছে এটা হলো বাইনারি বিট, আর এটা আমার কি পলিনোমিয়াল। তাহলে এই পলিনোমিয়াল দিয়ে কিভাবে আমি বাইনারি বিয়োগ আমি ভাগ করব, তাই কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, x to the power 4 plus x to the power 3 plus x to the power 2 plus x to the power 1 plus এখানে 1 মানে কিন্তু x to the power 0। ঠিক আছে? তো এখন এখানে যেগুলো আসলে আমাদের সমীকরণে উপস্থিত ছিল সেগুলোকে আমরা করব কি, তাদের আগে 1 দেবো। 1 1, আর যে ছিল না তার আগে 0 0 0 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 1 1 0, সরি আরেকটা 0 বাদ দিছে, 0 0 1, এটা আমি পাইলাম। এখন আমার করতে হবে আরেকটা কাজ করতে হবে, এখন তো আমি এটাকে পলিনোমিয়ালকে আমি ইসে কনভার্ট করলাম, আমার হচ্ছে বাইনারিতে কনভার্ট করলাম। একই কথা কিন্তু এইটা যেটাকে ভাগ করতে হবে সেটার ক্ষেত্রেও বলতে পারে। দেখা গেল যে এক্স টু দি পাওয়ার 8 সামথিং দিয়ে দিয়ে আপনাকে বলে দিল যে আর এই পাশে দিয়ে দিচ্ছে 1 1 0 0 1, দিয়ে আপনাকে বললো যে এটাকে ই করেন, ভাগ করে আপনি ই করেন সাইকেল রিডান্ডেন্সি চেক, একটা কমপ্লিট বিট বানাই দেন। আপনাকে বলতেই পারে, তখন এটা একই পদ্ধতিতে এটা আপনার পলিনোমিয়াল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এটা তো আমরা শিখলাম। এখন আরেকটা বিষয় আছে, এই লাইনটা মাঝখান দিয়ে মুছে দিই। সেটা হচ্ছে যে এইখানে সর্বোচ্চ পাওয়ার কত, 4। তাহলে হবে কি আমার যে মেইন কোড আছে বা মেইন যে বিটস আছে তার সাথে হাইয়েস্ট পাওয়ার যে আমার ডিভাইজার আছে তার হাইয়েস্ট পাওয়ারে যতগুলা যে পাওয়ারটা আছে সেই কয়টা জিরো হবে। ঠিক আছে? তার মানে এখানে হাইয়েস্ট পাওয়ার 4 আছে, তাহলে এই মেইন বিটের পরে আমরা 4টা জিরো দিছি। আবার দেখেন এটা না দিলে, এটা দেয় নাই, দিয়ে দিছে এইটা। তাহলে এখানে কয়টা বিট আছে, 5টা। 5টা মাইনাস 1 ইকুয়ালস টু 4টা। এভাবে হিসাব করে এতগুলা জিরো আমাকে বসাইতে হবে। গেল? আমি বোধহয় ওটা মুছতে ভুল করলাম। সরি, একটু ব্যাক আনি। এটা থাক আমার, এটাও এখন চলে যাক। এক্স টু দি পাওয়ার, তাহলে আমার এখানে কি 1 1 0 0 1, এটা থেকে আমাকে এটা ভাগ করতে হবে। 1 1 0 0 1, ভাগটা আমি করবো কিসের বেসিসে, ভাগটা আমি পুরাপুরি করব এক্সরের বেসিসে। এক্সরের বেসিসে এই 1 1 0 0 1 এখানে আমি বসাই 1 1 0 0 1, টান দেই, যেখানে মিল আছে সেখানে 0। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে সব সময় ক্যালকুলেশনটা হবে এই ক্যালকুলেশনটা, অর্থাৎ ভাগ করার সময় রাইট লেফট টু রাইট ক্যালকুলেশন হবে, এবং ক্যালকুলেশনটা শুরু হবে রাইট মোস্ট ওয়ান থেকে, সরি লেফট মোস্ট ওয়ান থেকে, অর্থাৎ প্রায়োরিটি ওয়ান যেটা আমার আছে সেই প্রায়োরিটি ওয়ান থেকে আমার হচ্ছে, বা লিডিং ওয়ান যেটা আছে সেই লিডিং ওয়ান থেকে আমার ক্যালকুলেশন শুরু হবে। ঠিক আছে? তো এখানে আমরা যদি 1 1 মিল আছে 0, 1 0 তে হবে 1, 0 1 এ হবে 1, 0 0 তে 0, 1 1 এ 0। তাহলে আমার এখানে যদি আমি আবার লিডিং থেকে শুরু করি ভাগ করা, তাহলে আমার কয়টা আছে, কয়টা বিট আছে, একটা দুটো তিনটা চারটা, কিন্তু আমার ডিভাইজারে কয়টা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা। তো আমরা করবো কি উপর থেকে নিয়ে আসবো 0, 5টা হয়ে গেল।
আবার বসাই 1 1 0 0 1 গেল। এখানে এ দুটো এটা তিনটা চারটা বাদ, শুধু এই একটার জন্য আসবে। কি হলো একটা, এবার আমরা উপর থেকে চারটা টান দেবো, 1 2 3 4 1 0 0 0 0। ঠিক আছে, আমি কি একটু, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিস হয়েছে, সেটা হচ্ছে এখানে 1 আসবে। 1 1 যেহেতু 1 2 3 4 এই চারটা টান দিয়েছে, তাহলে 1 1 0 0 0 এই পাঁচটা হবে। আবার আমি দিয়ে দিই, কালারটা চেঞ্জ করে নিই, 1 1 0 0 1। এটা বাদ, এই দুটো বাদ, শুধু থাকলো এই একলা 1। আর পরে আছে কয়জন? আর পরে আছে আমার হচ্ছে উম কয়টা গেছে, একটা দুটো তিনটা চারটা 0 0 1, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এখানে সবগুলো আসছে, 0 আসছে, 1 এখানে আসছে, 0 এখানে আসছে, থেকে 1, তারপর 1 2 3 4, চারটা গেছে। আর এখানে বাকি আছে কি 1 0 0। এখন এখানে উপর থেকে টান দেওয়ার মতো আমার কি কিছু আছে আর? না, নেই। তো আমি করবো কি, যেহেতু আমার এখানে 1 0 0 আসলো, তো আমি লেফট থেকে এই ভ্যালুটা নিয়ে এইখানে লাস্ট চারটেকে ট্রান্সফার করে দেবো। এখন দেখুন এর আগে কিন্তু একটা 0 আছে, তাহলে আমার এখানে লাস্টে যে চারটা আমি অ্যাড করছিলাম ওর জায়গায় শুধু এইখানে 1 হবে। এবার আপনি এইটা দিয়ে এই যে আমরা নতুন যে ইটাকে পেলাম, নতুন যে বিটস গুলা পেলাম, এটাকে ভাগ করে দেখেন, দেখবেন যে অনায়াসে আপনার রেজাল্টে 0 0 0 0, মানে লাস্টে আর কোনো নাই, ভাগশেষ নাই। ঠিক আছে, তো এইভাবেই আপনারা আসলে সাইকেল রিডান্ডেন্সি চেক করতে পারেন। এটা খুবই সিম্পল, জটিলতার কিছুই নেই। এর সাথে আরেকটা জিনিস আছে, আমি অলরেডি বলে আসছি, সেটা হচ্ছে m প্লাস r ইকুয়ালস টু টোটাল বিটস, টোটাল বিটস। অ্যান্ড আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে টোটাল বিটস দেখা যাচ্ছে কি, যে ধরে নেন টোটাল বিটস আমার আছে 14টা, একটু ভালো করে লিখি, আমার মেইন বিট হচ্ছে হলো যাক আমি সহজে সূত্রটা দিয়ে দিই, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে এম আর ইন্টু এম বাই আর ইন্টু 100, শর্টে লিখি ই এফ, ইফিসিয়েন্সি। অর্থাৎ আমরা যে ইটা বানাইলাম, রিডান্ডেন্সি সাইকেল রিডান্ডেন্সি চেক, সেটা কতটুকু ইফিশিয়েন্ট সেটা হিসাব করার জন্য আমরা এটা পার্সেন্টে হিসাব করে থাকি। তো ওভারঅল এই দশম উইকের লেসন 1 and 2 তে যতটুকু কভার করার ছিল, আল্লাহর রহমতে আমি মনে করি যে আমি প্রায় সম্পূর্ণটাই কভার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে আস্ক করতে পারেন।